চাঁদনী দেবীর ছোট ছেলে বিয়ে করে বাড়িতে বউ নিয়ে আসবে বলে চাঁদনী দেবী এখন ভীষণ ব্যস্ত। সে বাড়িঘর একেবারে নতুন করে সাজিয়ে তোলে, বাড়ির পুরানো পর্দা পাল্টে দেয়, চতুর্দিকে নতুন নতুন জিনিসপত্র দিয়ে সাজায়, যা দেখে চাঁদনী দেবীর বড় বৌমা প্রিয়াঙ্কা মনে মনে একেবারে জ্বলে ওঠে। কারণ তার জন্য কখনো বাড়িঘর এরকম ভাবে সাজানো হয়নি। এমনকি চাঁদনী দেবী ছোট বৌমা আসবে বলে রান্নাঘর থেকে শুরু করে শোয়ার ঘর পর্যন্ত সবকটা ঘরেই এসি লাগায়, কারণ তার ছোট বৌমা অনেক বড়লোক বাড়ির মেয়ে। আসলে এর পেছনে চাঁদনী দেবীর এক অন্যরকম উদ্দেশ্য থাকে। কিছুদিনের মধ্যেই ধুমধাম করে বিপুলের সাথে বিপাশার বিয়ে হয়। বিয়ের পরের দিন, মা, আপনাকে আমার পরিবার থেকে কি বলা হয়েছিল আপনি জানেন তো? সেই কারণেই কিন্তু একমাত্র আপনাকে যৌতুক হিসেবে এত টাকা দেওয়া হয়েছে, আর যে টাকা দিয়ে আপনি আপনার ঘরবাড়ি সাজিয়েছেন। হ্যাঁ, আমার মনে আছে, তুমি চিন্তা করো না, আমি আজকেই সেই কাজটা করে দেব। শাশুড়ি মায়ের মুখে এরকম কথা শুনে প্রিয়াঙ্কা একেবারে অবাক হয়ে যায়, কারণ সে কিছুই বুঝে উঠতে পারে না। মা, আপনি আপনার ছোট বৌমার বাপের বাড়ি থেকে এত এত টাকা নিয়ে বাড়িঘর সাজিয়েছেন, আপনার কি একটু আত্মসম্মান বোধ নেই? আর ও আপনাকে কি কাজ করার কথা বলছে আমি তো কিছুই বুঝতে পারছি না। দেখো বড় বৌমা, তোমার স্বামী তো সেরকম একটা উপার্জন করতে পারে না, আর তুমি বড়লোক বাড়ির মেয়েও নও। সেই কারণে আমি ঠিক করেছি এই বাড়ির ভাগ বাটোয়ারা করে দেব। পুরো বাড়িটাই আমি ছোট বৌমাকে দিয়ে দেব, আর আমি কিন্তু আমার ছোট ছেলে বৌমার সঙ্গে থাকবো। এরকম কথা শুনে বাড়ির বড় ছেলে এবং বড় বৌমার মাথায় আকাশ ভেঙে পড়ে, কারণ তাদেরও বিয়ের খুব বেশি দিন হয়নি। তার মধ্যে যে তাদেরকে ভিটেমাটি ছাড়তে হবে এটা তারা কল্পনাও করতে পারে না। বাড়িতে ছোট বউ আসতে না আসতেই বাড়ি সম্পত্তি ভাগাভাগি করার কথা শুরু হয়ে যায়। ভাগ করে দেবেন মানে? আপনি তো ভালো করেই জানেন আপনার ছেলে এখন নিজের জন্য আলাদা করে সবকিছু গুছিয়ে নিতে পারবে না, তাই আপনি যদি ইতিমধ্যে সবকিছু ভাগাভাগি করে দেন তাহলে তো আমরা বিপদে পড়ে যাব। তোমরা কি করবে আমি জানি না, এটা আমার ছোট বৌমার আবদার, তাই আমি সেই আবদারটা রাখবো। আরে, আপনি শুধু ভাগ করে দেওয়ার কথা বলছেন কেন? আমার বাবা এই বাড়ি সাজাতে অনেক টাকা দিয়েছে, সুতরাং এই বাড়িতে শুধুমাত্র আমি থাকবো। আর এই যে দিদি, তুমি এই বাড়ি ছেড়ে এখনই বেরিয়ে যাও। যাও, বেরিয়ে যাও এখান থেকে। এই এত বড় বাড়ির শুধু একটাই ভাগ হবে, আর সেই ভাগটা হবে আমার। তোমাকে কোনো অংশ দেওয়া হবে না। যাও, এখনই বেরিয়ে যাও, তা না হলে কিন্তু ঘাট ধাক্কা দিয়ে বার করে দেব। আমি এই বাড়ির বড় বউ, সুতরাং এই বাড়ির উপর আমারও অধিকার আছে। তুমি আমাকে ঘাট ধাক্কা দিয়ে বার করে দিলে আমি এখান থেকে চুপচাপ বেরিয়ে যাব সেটা কিন্তু নয়। তুমি আমাকে এতটা সহজ ভেবো না, কারণ তুমি যদি এই বাড়ির পুরো ভাগটা নিয়ে নাও তাহলে আমি তোমার চুলের মুঠি নেড়ে দেব। সবেমাত্র বিয়ে হয়ে এসেছো, একটা দিনও হলো না, তুমি আমাকে বাড়ি থেকে বার করে দেওয়ার ধমক দিচ্ছ। বড় বৌমা, হচ্ছেটা কি? তুমি ছোট বৌমার সঙ্গে কেন পায়ে পা লাগিয়ে ঝগড়া করছো? ও যা বলছে সেটা শুনে নাও। আচ্ছা, আপনার ছোট বৌমা যখন আমাকে এভাবে অপমান করলো তখন তো আপনি ওকে কিছু বললেন না, আর আমি একটা কথা বললাম বলে আমি খারাপ হয়ে গেলাম? খুব নাটক করছেন দেখছি। আমি আপনাদের সামনে পরিষ্কার করে বলে দিলাম আমি আমার ভাগ নিয়ে তবেই এই বাড়ি থেকে যাব, তার আগে আমি কোথাও যাব না। আর আমাকে যদি এই বাড়ি থেকে তাড়িয়ে দেওয়ার চেষ্টা করা হয় তাহলে কিন্তু আমি পুলিশ ডেকে নিয়ে আসব। এই কথা শুনে চাঁদনী দেবী ভয় পেয়ে যায়, তাই সে বুদ্ধি খাটিয়ে তার টাকা পয়সা সম্পত্তির কিছুটা ভাগ বড় বৌমাকে দেয়, আর বাদবাকি বাড়িঘর টাকা পয়সা যা যা কিছু থাকে সবকিছু ছোট ছেলে এবং ছোট বৌমার নামে লিখে দেয়। যা দেখে প্রিয়াঙ্কারও কিছু করার থাকে না, সে সামান্য টাকা নিয়ে বাড়ি ছেড়ে তার বরের সঙ্গে বেরিয়ে পড়ে। আর এদিকে চাঁদনী দেবী তার ছোট ছেলে এবং ছোট বৌমার সঙ্গে থাকতে শুরু করে। তোমার ছোট ভাইয়ের বউ বাড়িতে আসার পর যে আমাকে এই দিন দেখতে হবে আমি তো ভাবতেই পারিনি। এখন এই সামান্য টাকা নিয়ে আমরা কোথায় সংসার শুরু করব বলো তো? তুমি চিন্তা করো না প্রিয়াঙ্কা, মা যে টাকা দিয়েছে ওই টাকাটা দিয়ে একটা ছোটখাটো জমির ব্যবস্থা করে নিতে পারবো, তারপর সেখানে আমরা দুজনের মতো একটা ছোট ঘর তুলে নেব। ঋষি এবং প্রিয়াঙ্কা একটা ভাড়া বাড়িতে থাকতে শুরু করে। তারা সামান্য টাকা দিয়ে একটা ছোট জমি কেনে আর সেখানে নিজেদের মতো একতলা বাড়ি বানিয়ে নেয়। অন্যদিকে বিপাশা একেবারে আরাম করে সংসার করে, কারণ তাকে সংসারের কোনো কাজই করতে হয় না।
কি ব্যাপার মা, বেলা 11টা বেজে গেল, এখনো আপনি আমাকে ব্রেকফাস্ট দিতে পারলেন না? আপনাকে যে বললাম আমার লুচি তরকারি খেতে ইচ্ছে করছে, তাড়াতাড়ি বানিয়ে দিন, তারপর তো আমি জিমে যাব। হ্যাঁ বৌমা, এখনই বানিয়ে দিচ্ছি। এই বলে চাঁদনী দেবী তাড়াতাড়ি করে ছোট বৌমার জন্য লুচি তরকারি বানিয়ে নিয়ে আসে। আসলে বিপাশা যে তার শাশুড়ি মাকে চাকরে পরিণত করবে সেটা চাঁদনী দেবী একেবারেই ধারণা করতে পারে না, তাই সে এখন মনে মনে খুবই কষ্ট পায়। বৌমা, তোমাকে আর আমার ছোট ছেলেকে 2 দিন ধরে বলছি আমার প্রেশার আর সুগারের ওষুধ শেষ হয়ে গেছে, তুমি যদি ওষুধগুলো কিনে নিয়ে আসো খুব ভালো হয়। আমার তো সব টাকা তোমাদের কাছে থাকে, তাই তোমাদেরকে বলতে হচ্ছে, তা না হলে আমি নিজেই ওষুধ নিয়ে চলে আসতাম। ওই তো 2-1 টাকা, তাও আবার কথা শোনানোর কি আছে? 2 দিন আগেই আপনাকে যে হাত খরচা হিসেবে টাকা দেওয়া হলো, সেই টাকাগুলো কি খরচা করে ফেলেছেন? ওটা দিয়ে ওষুধ কিনে নিয়ে আসবেন। এই বলে ছোট বৌমা জিমে চলে যায়। কিছুক্ষণ পর প্রিয়াঙ্কা জিম থেকে বাড়িতে ফিরে আসে। মা, কোথায় গেলেন? পড়ে পড়ে ঘুমাচ্ছেন নাকি? তাড়াতাড়ি আসুন। আর এই কোথায় গেলেনটা কোথায়? কি হলো বৌমা, চিৎকার করার কি আছে? এত বড় বাড়ি আর সারা বাড়ি নোংরা হয়ে পড়ে আছে, আমি জুতা ছাড়া বাড়িতে হাঁটতে পারছি না, পায়ে এত ধুলো লেগে যাচ্ছে। আপনি আগে ভালো করে ঘরটা ঝাড়ু দিন। সারাক্ষণ শুয়ে বসে আরাম করে আমাদের টাকায় খেলে হবে? বাড়ির কাজও তো সময় মতো করতে হবে, তা না হলে কিন্তু আপনার বড় বৌমার মতো আপনাকেও এই বাড়ি থেকে ঘাড় ধাক্কা দিয়ে বার করে দেব। এরকম কথা শুনে চাঁদনী দেবী একেবারে অবাক হয়ে যায়, তাই সে তাড়াতাড়ি ঝাঁটা নিয়ে ঘর ঝাড়ু দিতে শুরু করে। অন্যদিকে প্রিয়াঙ্কা নিজের মতো করে সংসার করে, কিন্তু তার সেই ছোট বাড়িতে থাকতে খুবই অসুবিধা হয়। এরকম একটা একতলা বাড়ি, ঘরের মধ্যে রান্নাঘর, তার পাশেই শোয়ার খাট। আমার আর ভালো লাগছে না। বড়লোক শ্বশুর বাড়ি দেখে বাবা বিয়ে দিয়েছিল যাতে আমাকে কোনোদিন কষ্ট পেতে না হয়, কিন্তু এখন তো আমাকে বেশি কষ্ট করতে হচ্ছে। এভাবেই প্রিয়াঙ্কা মন খারাপ করে কোনো মতে রান্না করে খেয়ে দিয়ে তার স্বামীর সঙ্গে দিন কাটায়। দেখতে দেখতে আরো কিছুদিন কাটে। একদিন ঋষি অফিসে যাবে এমন সময় চাঁদনী দেবী তাদের বাড়ির সামনে এসে হাজির হয়। মাকে দেখে ঋষি খুবই খুশি হয়ে বলে, এ কি মা, তুমি এখানে? কেমন আছো? আর তোমার শরীরের এরকম অবস্থা হয়েছে কেন? আসো, ঘরে এসো। না না বাবা, আমি আর তোদের বাড়িতে যাব না। বড় বৌমা আমাকে দেখলে রেগে যাবে। আমি শুধুমাত্র তোদের সঙ্গে দেখা করতে এসেছি। তোরা ভালো আছিস তো? তুমি দাঁড়াও, আমি এখন তোমার বড় বৌমাকে ডেকে নিয়ে আসছি। তুমি কিন্তু এখন এখান থেকে যাবে না, তুমি এখন আমাদের সাথেই থাকবে। এই বলে ঋষি ঘরের মধ্যে যায়। সে যখন প্রিয়াঙ্কাকে মায়ের ব্যাপারে জানায়, তখন প্রিয়াঙ্কা একেবারে রেগে বোম হয়ে যায়। প্রিয়াঙ্কা কিছুতেই নিজের রাগ সামলাতে পারে না, তাই সে তখনই গলা উঁচু করে তার শাশুড়ি মাকে অপমান করতে শুরু করে। তোমার মায়ের তো খেয়ে বসে কাজ নেই, এখন যেহেতু ছোট বউ লাথি মেরেছে তাই আমার কাছে চলে এসেছে বসে বসে খাবে আর আরাম করবে বলে। আমি আমার বাড়িতে তোমার মাকে রাখতে পারবো না। যখন ছোট বউয়ের পাল্লাই পড়ে আমাকে প্রথম দিনই বাড়ি থেকে বার করে দেয়া হলো আর কম অংশ ভাগ দেওয়া হলো, তখন তোমার মায়ের এত দরদ কোথায় ছিল? এই ছোট বাড়িতে এমনিতেই আমাদের থাকার জায়গা হয় না, আর তোমার মাকে এখন কোথায় থাকতে দেব? তুমি তোমার মাকে তোমার ছোট ভাইয়ের বাড়িতে পাঠিয়ে দাও। ওই বুড়িকে আমি আমার বাড়িতে রাখতে পারবো না, আর যদি এখানে রাখতেই হয় তাহলে বাড়ির সব ভাগ কিন্তু আমাকে আবার লিখে দিতে হবে। প্রিয়াঙ্কার মুখে এরকম কথা শুনে চাঁদনী দেবীর খুবই খারাপ লাগে। ছোট ছেলের বিয়ের পরেই আমি এদের মধ্যে ভাগ বাটোয়ারা করে দিয়ে খুব ভুল করেছি। আমারও তো লোভ কম নয়, আমি এখন সবার কাছে অপমানিত হচ্ছি। এর থেকে আমার বৃদ্ধাশ্রমে চলে যাওয়াই ভালো, কিন্তু আমি যাবই বা কি করে? আমার কাছে যে টাকাও নেই। চাঁদনী দেবী এসব কথা ভাবতে ভাবতে নিজের বাড়িতে চলে যায়। কি ব্যাপার, সাত সকালবেলা ঘরের কাজ রান্নাবান্না সবকিছু ফেলে রেখে কোথায় গিয়েছিলেন? কতবার বলেছি আমাকে না বলে বাড়ির কাজ না করে আপনি বাড়ি থেকে বেরোবেন না। আমি ভালো করেই জানি আপনি আপনার বড় ছেলে বৌমার সঙ্গে দেখা করতে গিয়েছিলেন। বাড়ির ভাগ আবার ওদেরকে দিয়ে দেওয়ার ইচ্ছা আছে নাকি? আমি কি একবারও তোমাকে সেই কথা বলেছি? না, আপনি বলেননি। তবুও যদি আপনার মনে এরকম খেয়াল আসে তাহলে বলে দিচ্ছি, আপনি আমার বাবার কাছ থেকে যে যৌতুকের টাকাটা নিয়েছিলেন সেটা ফিরিয়ে দেবেন, তারপর মনে এসব উল্টোপাল্টা খেয়াল রাখবেন, ঠিক আছে? এই বলে বিপাশা ঘরে চলে যায়। অন্যদিকে চাঁদনী দেবী সংসারের কাজ করতে শুরু করে। দেখতে দেখতে এভাবেই রাত হয়ে আসে, কিন্তু রাত্রিবেলা কিছুতেই চাঁদনী দেবীর ঘুম আসতে চায় না। আমি জীবনে অনেক ভুল করে ফেলেছি। ছোট বৌমাকে মাথায় তুলে আজকে আমার এরকম অবস্থা হয়েছে,
কিন্তু আমি এখন কি করলে যে সবকিছু ঠিক হবে জানি না। আর আদৌ কি কিছু ঠিক হবে সেটাও তো আমি বুঝতে পারছি না, কারণ আমার আর এরকম অত্যাচার সহ্য হচ্ছে না। এই ভাবতে ভাবতে হঠাৎ করে চাঁদনী দেবীর হার্ট অ্যাটাক করে। পরের দিন সকালবেলা ছোট ছেলে ঘরে এসে দেখে তার মা নিঃসার অবস্থায় পড়ে আছে, অর্থাৎ চাঁদনী দেবী আর পৃথিবীতে নেই। যা দেখে ছোট ছেলে এবং ছোট বৌমা ভীষণই কান্নাকাটি করে, কিন্তু তাদের কিছু করার থাকে না। এখন তাদের সারা বাড়ি একেবারে ফাঁকা হয়ে যায়। শাশুড়ি মা চলে যাওয়ার পর আমাকে সব কাজ একা একা করতে হচ্ছে। আমার আর এসব কাজ করতে ভালো লাগছে না। বড় ছেলে আর বড় বউ শাশুড়ি মায়ের সেই যাত্রায় এসে একবার তাকে দেখে চলে গেল, আর তো কোনো পাত্তাই নেই। আমি যে কটা চাকর রেখেছি ওরাও তো অনেক টাকা নিয়ে নিচ্ছে, কিন্তু কাজের কাজ তো কেউ করতেই পারছে না। এভাবেই দেখতে দেখতে কিছুদিন কাটে, কিন্তু সেই অট্টালিকা সমান বাড়িতে কাজ করতে করতে বিপাশা একেবারে হাঁপিয়ে ওঠে। তার থেকে বড় কথা, বিপুল অফিসে চলে যাওয়ার পর বিপাশা একেবারে একা হয়ে পড়ে। আর সে সারাক্ষণ তার শাশুড়ি মায়ের অনুপস্থিতি বুঝতে পারে। সে কিছুতেই সেই বাড়িতে একা একা থাকতে পারে না, যার ফলে বিপাশা নিজের ভুল বুঝতে পারে। বিপুল, চলো আমরা তোমার বড়দা আর বড় বৌদিকে বাড়িতে ফিরিয়ে নিয়ে আসি, কারণ আমার এই বাড়িতে একা একা থাকতে আর ভালো লাগে না। আমাদের যতই টাকা থাকুক না কেন, সবার মধ্যে থাকার আনন্দটাই কিন্তু আলাদা। শুধুমাত্র আমাদের ভুলের জন্যই তোমার মা তাড়াতাড়ি আমাদেরকে ছেড়ে চলে গেল, কিন্তু আমি আমার পাপের প্রায়শ্চিত্ত করতে চাই। এই বলে বিপাশা এবং বিপুল সেদিনই প্রিয়াঙ্কা এবং ঋষির কাছে ক্ষমা চাইতে চলে যায়। তারা সেদিনই প্রিয়াঙ্কা এবং বিপুলকে সেই বাড়িতে ফিরিয়ে নিয়ে আসে। তুমি আর শাশুড়ি মা আমার সঙ্গে অনেক ভুল করেছিলে, কিন্তু তাই বলে আমারও সেদিন শাশুড়ি মাকে অপমান করা উচিত হয়নি। এভাবে মনে মনে প্রিয়াঙ্কাও নিজের ভুল বুঝতে পারে। আর সেদিন থেকেই তারা চারজনই আবার একই বাড়িতে একসঙ্গে থাকতে শুরু করে। রিমা বিষ্ণুপুর গার্লস স্কুলের ক্লাস 7-এর ছাত্রী ছিল। সে পড়াশোনায় খুবই ভালো ছিল। রিমা প্রত্যেক ক্লাসে এবং সমস্ত বিষয়ে সর্বদাই প্রথম স্থান অধিকার করত। ক্লাসের সমস্ত শিক্ষক এবং শিক্ষিকা রিমাকে খুবই ভালোবাসত। তারা রিমাকে খুবই প্রাধান্য দিত। ওই স্কুলে পাপিয়া নামে আরো একটি মেয়ে পড়ত। পাপিয়া ছিল তাদের ক্লাসের সেকেন্ড গার্ল। পাপিয়া সবসময় রিমার সঙ্গে পড়াশোনার ক্ষেত্রে কম্পিটিশন করত। সে রিমাকে পড়াশোনায় হারিয়ে ফার্স্ট হওয়ার চেষ্টা করত, কিন্তু সে কখনোই পেরে উঠত না। একদিন তাদের ক্লাস টিচার মালিনী ম্যাডাম ক্লাসে এসে বলেন, আজকে আমরা ইংলিশের একটা নতুন স্টোরি পড়ব। স্টোরিটাকে রিডিং পড়বে, হাত তোলো। মালিনী ম্যাডামের কথা শুনে ক্লাসের অনেকেই হাত তোলে। তাদের মধ্যে রিমা এবং পাপিয়াও ছিল। ম্যাডাম, আমি রিডিং পড়তে চাই, আমি পড়তে চাই, আমি খুব ভালো রিডিং পড়তে পারি, আমি পড়বো ম্যাডাম। রিমা, তুমি এসো, তুমি খুব ভালো স্পষ্ট ইংলিশ পড়তে পারো, আর আজকের স্টোরিটা তুমি তোমার ক্লাসমেটদের এক্সপ্লেন করে বোঝাবে। চলে এসো। রিমা খুবই খুশি হয়ে ম্যাডামের পাশে গিয়ে বই নিয়ে দাঁড়িয়ে পড়ে। সে খুবই আনন্দের সঙ্গে বই পড়তে থাকে। এই দেখে পাপিয়ার মনে মনে খুবই রাগ হয়। এই রিমার বাচ্চাকে দেখলেই আমার রাগ হয়। রিমা ফার্স্ট হয় বলে টিচাররা সবাই একে নিয়ে মাতামাতি করে। রিমাকে যেভাবেই হোক হারাতেই হবে। আমি যদি ক্লাসে ফার্স্ট হতে পারি তাহলে স্যার ম্যাডামরা রিমার চেয়ে বেশি আমাকেই ভালোবাসবে। হ্যাঁ, আমাকে এবারের পরীক্ষাগুলো খুব ভালো মতো দিতে হবে। স্কুল ছুটির পর বাচ্চারা যে যার মতো বাড়িতে ফিরে যায়। রিমা প্রত্যেকদিন সকালবেলা 7টার সময় ঘুম থেকে উঠত। সে কিছুক্ষণ পড়াশোনা করার পর 9টার মধ্যে স্কুলে যাওয়ার জন্য বাড়ি থেকে বেরিয়ে পড়ত। কিন্তু আজকে সকাল থেকে তার পেটে খুব ব্যথা করছিল, তাই তার ঘুম থেকে উঠতেও অনেক দেরি হয়ে যায়। সে খুব কষ্ট করে স্কুল ড্রেস পরে তৈরি হয়ে নিচে নেমে আসে। কিরে, আজকে তুই এত দেরি করে ঘুম থেকে উঠলি কেন? মা, দেখো না, সকাল থেকে আমার পেটে খুব ব্যথা করছে, সেই জন্য আমি সকালবেলা ঘুম থেকে উঠতে পারিনি। আর এখনো আমার পেটে প্রচন্ড ব্যথা করছে। এরকম ব্যথা আগে কখনোই হয়নি জানো। বুঝলাম, কালকে নিশ্চয়ই স্কুল ছুটির পর ফুচকা খেয়েছিস, না হলে বাইরের কোনো উল্টোপাল্টা খাবার খেয়েছিস, তাই তো? না মা, আমি সত্যি বলছি, আমি বাইরের কোনো খাবার খাইনি। কালকে তো আমি বাড়ি থেকে নিয়ে যাওয়া টিফিনটাই খেয়েছি। আর মাত্র কয়েকদিন পর আমার পরীক্ষা। আমি এই সময় উল্টোপাল্টা খাবার খেয়ে আমার শরীর কেন খারাপ করব? আচ্ছা ঠিক আছে, আমি তাহলে তোকে পেট ব্যথার ওষুধ দিচ্ছি, তুই খেয়ে নিয়ে আরাম কর। আর আজকে স্কুলে যেতে হবে না, বাড়িতেই থাক। না মা,
আজকে আমাকে স্কুলে যেতেই হবে। আজকে আমাদের স্কুলে একটা ইম্পর্টেন্ট ইভেন্ট আছে। আজকে আমাদের প্রত্যেককে প্রেজেন্টেশন শো করতে হবে। 15 দিন পর পরীক্ষা। এখন স্কুল কিছুতেই কামাই করা যাবে না। এই বলে রিমা স্কুলের জন্য বেরিয়ে পড়ে। রিমা এরকমই ছিল। তার যতই শারীরিক অসুস্থতা থাকুক না কেন, সে কখনো স্কুলে যাওয়া বন্ধ করত না। কিছুক্ষণের মধ্যেই সে স্কুলে পৌঁছে যায়। স্কুলে পৌঁছানোর পর তার পেটে ব্যথা আরো বেড়ে যায়। তাই সে চুপচাপ তার জায়গায় বসে থাকে। তাকে চুপচাপ বসে থাকতে দেখে তার সবচেয়ে কাছের বন্ধু অহনা তার কাছে এসে বলে, রিমি, তোর কি হয়েছে? তুই আজকে এত চুপচাপ ভাবে বসে আছিস কেন? আজকে প্রেজেন্টেশন আছে বলে তুই টেনশন করছিস? টেনশন করিস না, তোর প্রেজেন্টেশন সবচেয়ে ভালো হবে। না রে, আমি প্রেজেন্টেশন নিয়ে টেনশন করছি না তো। আমি তো খুব ভালো মতোই প্রেজেন্টেশন তৈরি করে এনেছি। আসলে আমার আজকে শরীরটা ভালো নেই। আমার খুব পেটে ব্যথা করছে। জানি না কিভাবে স্যারের সামনে প্রেজেন্টেশন শো করব। রিমার কথা শুনে পাপিয়া মনে মনে খুবই খুশি হয়। ঠিক হয়েছে, রিমার আজকে পেটে ব্যথা করছে, ওর শরীর খারাপ, আর ও আজকে ভালো করে প্রেজেন্টেশন দিতে পারবে না। এই সুযোগে আজকে আমি ভালো করে আমার কেরামতি দেখিয়ে স্যারের মন জয় করে ফেলবো। কিছুক্ষণ পর তাদের ক্লাসে তাদের স্যার প্রতাপ বাবু চলে আসেন। বাচ্চারা, তোমরা সবাই শান্ত হয়ে বসো। কেউ একদমই চেঁচামেচি করবে না। আমি তোমাদের রোল ওয়াইজ এক একজনকে বোর্ডে ডাকবো। এক এক করে তোমরা প্রেজেন্টেশন শো করবে। রোল নাম্বার 1 রিমা, চলে এসো। স্যারের কথা শুনে রিমা বোর্ডের কাছে চলে যায়। সে বোর্ডে লেখা শুরু করতেই তার পেটে খুব জোরে ব্যথা করে ওঠে। তবুও সে পেটে ব্যথা সহ্য করে তার কাজ করেই চলেছিল। কিন্তু হঠাৎ করে পাপিয়ার চোখ রিমার সাদা স্কার্টের উপর পড়ে। সেখানে রক্তের দাগ লেগেছিল। এই দেখে পাপিয়া ক্লাসের মধ্যে খুব জোরে জোরে চেঁচিয়ে ওঠে, এই দেখ, সবাই দেখ, রিমার পেছনে স্কার্টে রক্তের দাগ লেগে আছে। দেখ দেখ, একদম লাল হয়ে গেছে স্কার্টটা। এ বাবা, ছি ছি। এ বাবা, তাই তো? রিমার কি পেছন কেটে গেছে নাকি বলতো? রিমা যে বেঞ্চে বসে আছে ওখানে কিন্তু একটা পেরেক ছিল। আমার মনে হচ্ছে ওই পেরেকটাই পাপিয়ার পেছনে ফুটে গেছে। যা হয়েছে খুব ভালো হয়েছে। দেখ দেখ, রিমাকে কি বাজে দেখাচ্ছে। ছি ছি, কি নোংরা। এভাবেই ক্লাসের বাচ্চারা রিমাকে নিয়ে হাসি মজা করতে থাকে। প্রতাপ বাবু ক্লাসকে কিছুতেই শান্ত করে উঠতে পারেন না। রিমা তার বন্ধুদের কথা শুনে পেছনে তার স্কার্টের দিকে তাকায়। সে দেখে যে সত্যি সত্যি তার স্কার্টে রক্তের দাগ লেগে আছে। এই দেখে রিমা খুবই ভয় পেয়ে যায়। সেই সঙ্গে ক্লাসের মেয়েরা তাকে নিয়ে হাসি মজা করায় সে খুবই লজ্জা পেয়ে যায়। সে কাউকেই কোনো কথা না বলে সোজা ক্লাস থেকে দৌড়ে বেরিয়ে যায়। আরে আরে রিমা, তুমি কোথায় যাচ্ছ? এদিকে এসো। কি প্রবলেমটা কি বলো আমাকে। এই তোমরা সবাই শান্ত হও, শান্ত হও বলছি সবাই। আচ্ছা আচ্ছা, রোল নাম্বার 2, এবার তুমি বোর্ডে এসো। স্যারের কথা শুনে পাপিয়া বোর্ডের কাছে চলে যায় এবং খুব ভালো মতো প্রেজেন্টেশন শো করে। তার প্রেজেন্টেশন স্যারের খুবই ভালো লাগে। তাই স্যার পাপিয়ার খুবই প্রশংসা করে। পাপিয়া খুবই খুশি হয়। অন্যদিকে রিমা তাদের স্কুলের পেছনে একটি ঝোপে গিয়ে বসে থাকে। সে খুবই কান্নাকাটি করছিল। এসব আমার সঙ্গে কি হচ্ছে? আমার স্কার্টে রক্ত কোথা থেকে এলো? আমি তো কিছুই বুঝতে পারছি না। আজকে আমি প্রেজেন্টেশনও দিতে পারলাম না। আমি এবার পরীক্ষায় খুব কম নম্বর পাবো। আমার ক্লাসের বন্ধুরা আমাকে নিয়ে অনেক মজা করলো, আর আমি এরকম ভাবে আজকে কি করে বাড়ি যাব? রিমা এভাবেই কান্নাকাটি করতে থাকে। হঠাৎ করে সে দেখতে পায় তাদের ক্লাস টিচার মালিনী ম্যাডাম সেখানেই আসছে। রিমা মালিনী ম্যাডামকে দেখে তাড়াতাড়ি করে ঝোপের আড়ালে লুকিয়ে পড়ে। রিমা, রিমা, তুমি কোথায় চলে গেলে? কোথায় লুকিয়ে পড়লে তুমি? বাইরে এসো, তোমার সঙ্গে কিছু কথা আছে। রিমা, বাইরে এসো বলছি। আমাকে তোমাদের স্যার সবকিছু বলেছেন। তুমি তাড়াতাড়ি বাইরে এসো। রিমা তার ম্যাডামের কথা শুনে চুপ করে বসে থাকে। সে কিছুতেই ম্যাডামের সামনে যেতে চায় না। কিন্তু হঠাৎ করে তার হাতে একটা বড় পিঁপড়ে কামড়ায় এবং সে জোরে চেঁচিয়ে ওঠে। এর ফলে ম্যাডাম তাকে দেখতে পায়। ম্যাডাম দেখে যে রিমার স্কার্ট রক্তের দাগে পুরোপুরি লাল হয়ে গেছে, আর রিমা ভয়ে ভয়ে খুবই কান্নাকাটি করছে। রিমা, তুমি কেন এখানে লুকিয়ে বসে আছো? আমি কখন থেকে তোমাকে খুঁজছি তুমি জানো? দেখো রিমা, ভয়ের কিছু নেই। আর এটা লজ্জা পাওয়ারও কোনো জিনিস নয়। এটা খুবই নর্মাল একটা জিনিস। এটা সব মেয়েদেরই হয়। এটাকে পিরিয়ডস বলে। এরকম শরীর খারাপ প্রত্যেক মাসে মাসে এবার থেকে তোমার হবে। ম্যাডামের কথা শুনে রিমা কিছু বুঝতে পারে না।
প্রত্যেক মাসে মাসেই তার এরকম শরীর খারাপ করবে জেনে সে আরো বেশি ভয় পেয়ে যায়। আসলে রিমা এবং তার ক্লাসের অন্যান্য বাচ্চারা খুবই ছোট ছিল। এ ব্যাপারে তাদের কারোরই কোনো জ্ঞান ছিল না, আর নাইবা তাদের কোনো ধারণা ছিল। তাই জন্য রিমা মালিনী ম্যাডামের কোনো কথাই ঠিকমতো বুঝতে পারছিল না। মালিনী ম্যাডাম রিমার হাত ধরে তাকে ওয়াশরুমের দিকে নিয়ে যায়। এই নাও, এটা হলো স্যানিটারি প্যাড, তুমি এটা ব্যবহার করো, তাহলে তোমার স্কার্টে জামা কাপড়ে আর কোনো দাগ লাগবে না। এটা কি করে ব্যবহার করতে হয় আমি জানি না তো ম্যাডাম। আচ্ছা, আমি তোমাকে বুঝিয়ে দিচ্ছি, ভয়ের কিছু নেই, আস্তে আস্তে তুমি সবকিছু জেনে যাবে। আর হ্যাঁ, আজকে তোমাকে আর কোনো ক্লাস করতে হবে না, তোমার জামা কাপড় নষ্ট হয়ে গেছে, চলো আমি তোমাকে তোমার বাড়ি দিয়ে আসছি। মালিনী ম্যাডাম নিজের গাড়ি করে রিমাকে তার বাড়িতে পৌঁছে দেয়। রিমা বাড়িতে এসেই তার মায়ের কাছে গিয়ে কাঁদতে কাঁদতে সব ঘটনা বলে। এতে কান্নার কিচ্ছু নেই, আমার সকালবেলায় বোঝা দরকার ছিল যে আমার মেয়েটা এবার বড় হচ্ছে। আমাকে এই বিষয়ে তোকে আগে থেকে সমস্ত কিছু বুঝিয়ে দেওয়া দরকার ছিল। আমি আছি তো, আমি তোকে সব বুঝিয়ে দেব। এটা প্রত্যেক মেয়েদেরই হয়। না, প্রত্যেক মেয়েদের হয় না, আমাদের ক্লাসের অন্য কোনো মেয়েদের হয় না কেন, শুধু আমার একারই কেন হলো? না রে মা, এরকম কোনো ব্যাপার নেই, প্রত্যেকের নির্দিষ্ট একটা সময় থাকে। তোমার আজকে হয়েছে, ওদের কোনো না কোনো দিন হবে, এই নিয়ে তুমি একদম চিন্তা করবে না। এভাবেই রিমার মাও তাকে সবকিছু ভালো মতো বুঝিয়ে দেয়। পরের দিন সকালবেলা রিমা আবার স্কুলে যায়, কিন্তু রিমাকে দেখে পাপিয়া আবার তাকে নিয়ে মজা করতে থাকে। এই দেখ দেখ সবাই দেখ, আমাদের রক্তিমা চলে এসেছে। রক্তিমা, কি রে রিমা, শুনলাম নাকি তোর পেছনে পেরেক ফুটেছিল। আমরা তো মনে করেছিলাম তুই হয়তো আর স্কুলে আসতেই পারবি না, কিন্তু তুই তো আজকেই স্কুলে চলে এসেছিস। তোর পেছনে ব্যথা আছে নাকি সেরে গেছে? দেখ পাপিয়া, কিছু না জেনে তুই আমাকে উল্টো পাল্টা কথা বলবি না বলে দিলাম। তুই এটা নিয়ে মজা করছিস কেন? আমি মজা করছি কোথায়, আমি তো তোকে নিয়ে চিন্তা করছি। না, আমি বলছি কি, তুই দাঁড়িয়ে দাঁড়িয়ে আজকে ক্লাস করবি নাকি বসে বসেই ক্লাস করতে পারবি? যাই বল না কেন, পেরেকটা কিন্তু হেভি জায়গায় ফুটেছে। পাপিয়ার কথা শুনে ক্লাসের সকল মেয়েরাই রিমার উপর হেসে ওঠে। রিমার খুবই খারাপ লাগে, তাই সে সেদিনও ক্লাস না করে বাড়ি ফিরে যায়। সেদিনের পর থেকে সে স্কুলে যেতেই ভয় করে। সে স্কুলে যাওয়া পুরোপুরি বন্ধ করে দেয়। কি রে মা, তোর কি হয়েছে বলতো আগে? তুই তো স্কুলে যাবি বলে পাগল হয়ে যেতিস, তোকে স্কুলে যেতে বারণ করলে তুই কান্নাকাটি শুরু করতিস, আর এখন তুই স্কুলে যেতে ভয় পাচ্ছিস কেন? তোর কি পড়াশোনা করার ইচ্ছা করে না? না বাবা, আসলে আর এক সপ্তাহ পর আমার পরীক্ষা, তো তাই এখন বাড়িতে থেকেই পড়াশোনা করছি। রিমা এই বলে সেখান থেকে চলে যায়। আসলে সেই দিনের ঘটনার পর থেকে রিমা কিছুতেই পড়াশোনায় মন দিতে পারত না। সে যখনই পড়তে বসতো তখনই সেই দিনের কথা তার মনে পড়ে যেত। সেই দিনটা তার কাছে একটা খুবই অপমানজনক ঘটনা বলে মনে হতো। এরকম ভাবে দেখতে দেখতে তাদের পরীক্ষার দিন চলে আসে। রিমা ঠিকমতো পড়াশোনা না করায় তার পরীক্ষা ভালো হয় না। বেশ কিছুদিন পর তাদের রেজাল্ট আউট হলে জানা যায় রিমা পরীক্ষায় ভালো ফল করতে পারেনি, আর তাদের ক্লাস থেকে পাপিয়া প্রথম স্থান অধিকার করেছে। পাপিয়া আনন্দে লাফিয়ে ওঠে। সে তাদের সারা ক্লাসরুম জুড়ে নাচানাচি করতে থাকে। ইয়ে ইয়ে, আমি করে দেখিয়েছি, আমি ফার্স্ট হয়েছি, আমি ওই রিমার বাচ্চাকে হারিয়ে দিয়েছি। কি রে রিমা, তোর কেমন লাগছে বল? তুই কি মনে করেছিলি আমি তোকে কোনোদিনও হারাতে পারবো না? এই বলে রিমা আরো লাফালাফি করতে থাকে। হঠাৎ করে তার স্কার্টে লাল রক্তের দাগ দেখা যায়। পাপিয়া খুবই ভয় পেয়ে যায়। দেখ দেখ সবাই দেখ, রিমার মতো পাপিয়ার স্কার্টেও লাল রক্ত লেগে আছে। এই পাপিয়া, তোর আবার কোথায় পেরেক ফুটলো রে? পাপিয়া খুবই ভয় পেয়ে যায় এবং সে দৌড়ে সেখান থেকে পালাতে চায়। তখনই রিমা পাপিয়ার হাতটা ধরে। দাঁড়া পাপিয়া, তুই ভয় পাস না, আমি আছি তোর সঙ্গে, তোর কিচ্ছু হয়নি, কোনো ভয় নেই, আমার সঙ্গে আয়, আমি তোকে সব বুঝিয়ে দিচ্ছি। আর সেদিন আমার সঙ্গে যেটা ঘটেছিল আজকে তোর সঙ্গে সেটাই ঘটেছে। এটাকে পিরিয়ডস বলে, এটা সব মেয়েদেরই প্রত্যেক মাসে মাসে হয়। তুই চল আমার সঙ্গে, আমি তোকে স্যানিটারি প্যাড ব্যবহার করে শিখিয়ে দিচ্ছি। রিমা পাপিয়াকে নিয়ে ওয়াশরুমে চলে যায় এবং তাকে সমস্ত কিছু ভালো মতো বুঝিয়ে দেয়। পাপিয়া মনে মনে তার ভুল বুঝতে পারে এবং সে রিমার কাছে ক্ষমা চায়। আমাকে ক্ষমা করে দে রিমা, আমি কিছু না জেনেই তোর সঙ্গে অনেক মজা করেছি, তোকে অনেক অপমান করেছি। আজকে আমি বুঝতে পারছি সেদিন তোর সঙ্গে আমি খুব খারাপ করেছিলাম, তুই আমাকে ক্ষমা করে দে। রিমা পাপিয়াকে ক্ষমা করে দেয়।
সেদিনের পর থেকে তারা দুজনেই খুব ভালো বন্ধু হয়ে ওঠে। রিমার মন থেকে ধীরে ধীরে সমস্ত ভয় দূর হয়ে যায়। সে আবার আগের মতো ভালো করে পড়াশোনা করতে থাকে এবং সে আবার আগের মতোই ক্লাস 8 থেকে 9-এ ওঠার সময় প্রথম স্থান অধিকার করে।